রংপুর পূর্বে যার নাম ছিল রঙ্গপুর। উপমহাদেশে ইংরেজরা সর্বপ্রথম নীলের চাষ শুরু করে এই জায়গাতেই। মূলত এই জায়গার মাটি উর্বর হবার কারণে প্রচুর নীলের চাষ হতো। স্থানীয় লোকজন তাকে রঙ্গ নামে চিনত। মূলত সেই রঙ্গপুর থেকে আজকের এই রংপুর। উদ্দেশ্য অবশ্য নীল চাষ বা রংপুরের নামকরণ নয়, উদ্দেশ্য বেসিক্যালি রংপুর ভ্রমণ করা এবং বিভিন্ন খাবারের স্বাদ নেওয়া। চলছে গ্রীষ্মকাল, প্রচন্ড কাঠফাটা রোদ। এই মাসকে মধুমাসও বলা হয়। সুমিষ্ট আম পাওয়া যায় এই মাসেই। এই সময়ে রূপে, রসে, গন্ধে সবকিছুতেই বেস্ট হাড়িভাঙা আম, যা উৎপাদিত হয়ে থাকে মূলত রংপুরে। গতকাল এই হাড়িভাঙা আম এবং নিরঞ্জনের মিষ্টি এই দুটোকে টার্গেট করে এসেছিলাম রংপুরে। খাবারের স্বাদের পাশাপাশি দু একটা পর্যটনীয় স্থান ঘুরে আজ আবারও ফিরে যাচ্ছি ব্যস্ততম নগরী ঢাকাতে। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে রংপুর কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ট্রাভেল ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওতে ঢাকা রংপুর রুটে চলাচলকারী বিভিন্ন বাস অপারেটরগুলোর যাবতীয় ইনফরমেশনগুলো সহ রংপুর থেকে ঢাকা ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি। পুরো ভিডিওটা এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যেন এই ভিডিওটি দেখলে আপনার কাছে মনে হয় আপনিও আমার সাথে রংপুর থেকে ঢাকা যাচ্ছেন ভার্চুয়ালি। তবে চলুন আর দেরি না করে ইট পাথরের নগরের উদ্দেশ্যে রওনা করা যাক। শহর জাদুর শহর, প্রাণের শহর ঢাকা। এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ডে। মূলত রংপুর থেকে ঢাকা যেই সব ব্র্যান্ডের বাসগুলো চলাচল করে সবগুলো বাসেরই কাউন্টার রয়েছে এই কামারপাড়াতেই। আর এই কামারপাড়া থেকে সারাদিনই মোটামুটি রংপুর থেকে ঢাকার বাস চলাচল করে। আমি আজ ভ্রমণ করছি উত্তরের মানুষের আস্থার অপারেটর নাবিল পরিবহনের সাথে, যার মূল কাউন্টারটি আসলে রংপুর কামারপাড়াতে ঢোকার পরে হাতের বাম দিকে ঠিক এই জায়গাতে অবস্থিত। আর আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আমার সাথে ছিল কিন্তু সবার পরিচিত রায়ান বিন আমিন ভাই। ইনি হচ্ছেন আজ আমার ভ্রমণ সঙ্গী। মূলত এই বাসটিকে দেখলে হিনো আরএনএইচের যে বাসটি রয়েছে ওই বাসটির কথা মনে পড়ে। তবে দুটোরই পেইন্ট স্কিন একরকম এবং বাসের একেবারে পেছনের অংশটা দেখলেও সেম একই রকমই মনে হবে। তবে এটি কিন্তু মূলত হিনো AK1 যে সিরিজের এসি বাস। দেশে চলাচল করা সবগুলো লাক্সারি সেগমেন্টের বাসই কিন্তু বর্তমানে ঢাকা রংপুর এই রুটটিতে চলাচল করে। হুন্দাই, স্ক্যানিয়া, ভলভো, RM2, হাইগার সবগুলো বাসই রয়েছে এই লিস্টে। তবে ম্যানের অর্থাৎ গ্রিন লাইনের বাসটি শুধু চলাচল করে পর্যটন মোটরের ঠিক বিপরীত পাশ থেকে। এই হলো আজ আমার ভ্রমণ সঙ্গী। মূলত এটি হিনো AK1 সিরিজের একটি ইকোনমি ক্লাস এসি বাস। এই বাসটি আজ আমাদেরকে নিয়ে যাবে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। আর এই বাসের সঠিক টাইম রংপুর কামারপাড়া থেকে রাত 11টা। এখনো কোনো যাত্রী ওঠেনি, তবে চলুন বাসের ভেতরে ওঠা যাক এবং পুরো বাসটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই হলো বাসের ড্যাশবোর্ড। নাবিলের অন্যান্য বাসগুলোর মতোই এই বাসের ড্যাশবোর্ডটি একই রকম। এখানে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া রয়েছে, যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এই হলো বাসের সিট ফরমেশন। 2:2 ইকোনমি ক্লাস ফরমেশনে 9টি সারিতে 36টি আসনের ব্যবস্থা রয়েছে। তবে কোনো আসনের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই। সিটগুলোর সামনের দিকে যথেষ্ট লেগ স্পেস রয়েছে এবং প্রত্যেকটি সিটের সামনের দিকে নেটের জালি রয়েছে, যেখানে স্ন্যাক্স আইটেমগুলো রাখতে পারবেন। বাসের ভেতরের দিকটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটি সিটের মধ্যেই একটি করে ব্ল্যাঙ্কেট রাখা হয়েছে। সিটগুলোর ঠিক উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ার রয়েছে, যেখানে আপনার হাতের ছোট লাগেজ বা ছোট ব্যাগগুলো রাখতে পারবেন। সিটগুলোর ঠিক উপরের দিকে এই জায়গাতে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট ও রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো অন অফ করতে পারবেন। সিটগুলো যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয়ে থাকে। যাত্রীদের আরামের জন্য এখানে নরম হেডরেস্ট এবং নেক পিলোর ব্যবস্থা রয়েছে। সিটগুলো দেখতে যতটা সুন্দর, বসতে কিন্তু এর চেয়েও বেশি আরাম। মোটামুটি যেহেতু রংপুর ঢাকা একটা লম্বা রুট, এই লম্বা রুটে যাত্রীরা আরামের সাথেই ভ্রমণ করতে পারবেন। বাসের একেবারে উপরের দিকে গ্রিন কালারের এলইডি চেইন লাইট রয়েছে। এছাড়াও হ্যান্ড ক্যারিয়ারগুলোর নিচের দিকে হোয়াইট কালারের এলইডি চেইন লাইট এবং যে রিডিং লাইটগুলো রয়েছে তার চারপাশে ব্লু কালারের লাইট রয়েছে, যার কারণে বাসের ভেতরের পরিবেশটা অনেকটাই গর্জিয়াস হয়ে উঠেছে। এর আগে যখন রিডিং লাইটগুলো দেখিয়েছিলাম তখন হয়তো লাইন দেওয়া ছিল না, তাই ভেবেছিলাম এখন হয়তো লাইন দেওয়া রয়েছে। তবে এখনো দেখলাম যা বুঝে যে আসলে এই লাইটগুলো নষ্ট। এই লাইটগুলো ছাড়া মোটামুটি বাসের ভেতরের কন্ডিশন এবং বাইরের কন্ডিশন সবকিছু যথেষ্ট ভালো মানের আমার কাছে মনে হয়েছে। তবে সিটগুলোতে যদি লেগ রেস্টের ব্যবহার করা হতো তবে হয়তো যাত্রীরা আরও আরামের সাথেই ভ্রমণ করতে পারতো এই বাসে। ঘড়ির কাঁটা রাত 11টা 1 মিনিট। ইতিমধ্যেই আমাদের পাইলট জাহাঙ্গীর ভাই চলে এসেছেন। 1 মিনিটও বিলম্ব না করে ইতিমধ্যে আমরা আমাদের ভ্রমণ শুরু করে ফেলেছি। আমরা যখন আজ রংপুর কামারপাড়া থেকে রওনা হই সেই মুহূর্তে বাসে প্যাসেঞ্জার ছিল সর্বসাকুল্যে মাত্র 7 জন। তাই ভেবেছিলাম হয়তো বাস কিছুটা দেরি করবে কামারপাড়াতে, বাট আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে নাবিল পরিবহন। আর নাবিল পরিবহনের কেন এত যাত্রী বা উত্তরের যাত্রীদের কেন এত বড় আস্থা নাবিল পরিবহনের উপরে, তার প্রমাণ আমি আজ নিজেই।
এখন রাত 11:15 আর এর মধ্যে আমরা পৌঁছে গেছি রংপুর মডার্নের একেবারে কাছাকাছি। ভেবেছিলাম গাড়ি হয়তো মডার্নে দাঁড়াবে, তবে না, এবারও নাবিল পরিবহন আমার ধারণা ভুল প্রমাণ করে দিল। তারা ইতিমধ্যে ডান দিকে মোড় নিয়েছে এবং সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। যদিও ভলভো বা হুন্দাইয়ের মতো বেশ কিছু কোম্পানির গাড়ি আমি আজ দেখেছিলাম মডার্নে দাঁড়িয়েছে যাত্রীর জন্য, তবে নাবিল এই ভুল কাজটি করেনি। আমরা যেই মুহূর্তে কামারপাড়া থেকে বের হচ্ছিলাম ওই মুহূর্তে যদিও আমাদের প্যাসেঞ্জার কম ছিল, ভেবেছিলাম গাড়ি হয়তো ওইখানে একটু অতিরিক্ত সময় নেবে, কিন্তু না, সময় তো নেয়নি এবং ওই জায়গাতে বেশ কিছু যাত্রীরও চাপ ছিল, যারা আসলে খুব অল্প টাকাতে এসি বাসে যাওয়ার জন্য বেশ কিছু বাসে দামাদামি করছিল। নাবিল পরিবহনের ড্রাইভার বা গাইড কেউই তাদের সাথে কোনো রকম কথাবার্তা ছাড়াই সোজা কামারপাড়া ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে। মডার্ন অতিক্রম করার পরই বৃষ্টির দেখা পেয়ে যাই। শুরুর দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি থাকলেও 5 মিনিটের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়। মুষলধারে এইরকম কড়া বৃষ্টিতে কার না মন চায় একটু গান শুনতে। রিমঝিম এই বৃষ্টির সাথে চলুন একটা গান উপভোগ করা যাক। এই স্বচ্ছ জল গরবর্ণহীন রংধনু চাইলে তুমি বুনতে পারো স্বপ্নের রঙিন জাল, যদি বানা থাকে স্বপ্ন অপূর্ণ, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা প্রায় 11:50। বৃষ্টির কমার নামগন্ধ একেবারেই নেই আর আমরা এর মধ্যেই পৌঁছে গেছি আবু সাইদের এলাকা পীরগঞ্জে। নাবিলের এই ইকোনমি ক্লাস এসি বাসগুলোর কিন্তু গতি অন্যান্য সময় বেশ ভালোই থাকে, 90 থেকে 100-র কাছাকাছি। তবে এখন বৃষ্টি হওয়ার কারণে বাসের গতি 60-65, সর্বোচ্চ 70 উঠছে, কেননা হিনো একে 1J সিরিজের বাসগুলো শুকনা রাস্তার জন্য বাক, তবে বৃষ্টির রাস্তার জন্য একেবারেই কাবু। তাই ড্রাইভার সাহেবও যথেষ্ট বুঝে শুনে গাড়ি চালাচ্ছিলেন এবং ড্রাইভার সাহেবের সাথে কথা বলে যা বুঝলাম তিনি অনেকটাই এক্সপেরিয়েন্সড। আমরা এখন যেই জায়গায় রয়েছি এই জায়গা থেকে ঢাকা গাবতলীর দূরত্ব প্রায় 251 কিলোমিটার আর গুগল ম্যাপস বলছে যেতে সময় লাগবে 5 ঘন্টা। তবে বৃষ্টির কারণে হয়তোবা একটু বেশি সময় লাগতেই পারে। মুষলধারে বৃষ্টি, রাস্তা ভেজা, যার কারণে রংপুর থেকে বাস ছেড়ে আসার পরে বাসের গতি সর্বোচ্চ আজ পেয়েছিলাম 70 পর্যন্ত। ঘড়ির কাঁটা এখন রাত 12:15 আর এই মুহূর্তে আমরা রয়েছি পলাশবাড়িতে। এই জায়গাতে রাস্তা কিছুটা খারাপ, যার কারণে কিছুটা সময় অতিবাহিত হয়েছিল এই জায়গাতে। এছাড়াও এই জায়গাতে বেশ ভালো গাড়ির চাপও ছিল। স্থানীয় ছোট ছোট যে বাজারগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আজ মোটামুটি ট্রাকের জ্যামই একটু বেশি।
এই জায়গার রাস্তার ভিউটা যথেষ্ট সুন্দর, আমার কাছে বেসিক্যালি বেশ ভালোই লাগছিল এই রাস্তার ভিউটা। বৃষ্টি কমে গিয়েছে, তবে রাস্তা ভেজা থাকার কারণে লাইটের একটা রিফ্লেকশন আসছে এবং রাস্তার দুই পাশে যে ছোট ছোট ইয়েলো কালারের লাইটগুলো রয়েছে এগুলোর কারণে মূলত রাস্তাটাকে বেশ ভালো দেখাচ্ছে। সামনে থাকা এসআরের এই এসি বাসটি প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ধরে আমাদের সামনেই রয়েছে। সেও এগোতে পারছে না, আমরাও এগোতে পারছি না, কেননা রাস্তা যেহেতু ভেজা তাই মোটামুটি দুই গাড়ির চালকই খুব সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছিল। এখন সময় রাত 1:10 আর আমরা এই মুহূর্তে পার হচ্ছি বগুড়ার বিমান মোড়। মূলত আমরা প্রায় 1 ঘন্টায় পলাশবাড়ি থেকে বগুড়ার কাছাকাছি চলে এসেছি। একটু ভুল বলে ফেলেছি, আমরা বেসিক্যালি বিমান মোড় পার হয়েছে আরও 2 থেকে 3 মিনিট পূর্বেই। আমরা এখন বিমান মোড় পার হয়ে হাতের ডান দিকে অর্থাৎ বাইপাস হয়ে এগোচ্ছি সামনের দিকে। এই মুহূর্তে রয়েছি বগুড়া 3 মাথাতে আর এখন ঘড়ির কাঁটা রাত 1:17। এই জায়গা থেকে হাতের বাম দিকে গেলে গভর্নমেন্ট আজিজুল হক কলেজ হয়ে বগুড়া 7 মাথার দিকে যাওয়া যায় এবং ডান দিকে রাজশাহী রোড। মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি বগুড়ার বনানীতে। মূলত এই জায়গা থেকে অর্থাৎ সামনের জায়গা থেকে হাতের বাম দিকে ঢুকলেই বগুড়া 7 মাথা আর ওই মোড়টাকেই বলা হয় মূলত বনানী। রাত 1:40 আর এই মুহূর্তে পৌঁছে গেছি বগুড়ার শেরপুরে। হঠাৎ করে নাবিলের হিনো একে 1 সিরিজের একটি নন এসি বাস আমাদেরকে ডিপা দিতে দিতে ওভারটেক করে এগিয়ে যায় সামনের দিকে। চাইলে আমাদের ড্রাইভারও বাসের গতি বাড়িয়ে এগিয়ে যেতে পারতো সামনের দিকে, কিন্তু যেহেতু এসি বাস তার উপরে রাস্তা ভেজে সবকিছু চিন্তা করে হয়তোবা তিনি এগোননি সামনের দিকে। সময় 1:53 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নাবিলের ফিলিং স্টেশনে। মূলত নাবিলের যে ফিলিং স্টেশন তার পিছনেই নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাতেই আমাদের এই বাসটি আজ যাত্রা বিরতি দেবে। ফুয়েল নেওয়া শেষে রাত 2টায় রেস্টুরেন্টের সামনেই গাড়ি পার্কিং করে এবং দরজা খুলে দেয়। রয়েছে বগুড়া সনকাতে নাবিল হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আর এটি হলো তাদের প্রবেশ পথ। চলুন ভেতরের দিকে যাওয়া যাক, একটু ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নেই। এই হলো রেস্টুরেন্টের ভেতরের দিকের বসার জায়গাগুলো। তবে আমার কাছে মনে হয় উত্তরবঙ্গের সবচেয়ে বেস্ট হোটেল এই হোটেলটি বর্তমানে। সামনের দিকে একটু রিল্যাক্স হবার জন্য এইরকম ছোট ছোট কিছু পুলের ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে বসার ব্যবস্থাও রয়েছে। খাবার দাবার শেষে বের হলাম মূলত এই জায়গা অর্থাৎ বাম দিকে গাড়িগুলো চেক করা হয় নাবিলের যে বাসগুলো রয়েছে। আর আমার দেখা মতো উত্তরবঙ্গের বেস্ট ফিলিং স্টেশন এই জায়গাটাই, কারণ এতটা সুন্দর গর্জিয়াস এবং লাইটিংয়ে ভরা। এবং এই হোটেলটিও বর্তমানে উত্তরবঙ্গের বেস্ট হোটেল বলা যেতেই পারে, কেননা তাদের খাবারের মান এবং বসার যে পজিশনগুলো ছিল সবগুলো যথেষ্ট ভালো মানের। যা বুঝলাম এখানে মোটামুটি উত্তরবঙ্গের অনেকগুলো অপারেটর যারা যাত্রা বিরতি দিয়ে থাকে, তেমনি লোকাল থেকে শুরু করে ভালো মানের অপারেটর সবাই এই জায়গাতে যাত্রা বিরতি দিচ্ছে ইদানিং। সদ্য ঢাকা রংপুর রোডে চালু হওয়া গ্রিন লাইন পরিবহনও বর্তমানে এই হোটেলটিতে যাত্রা বিরতি দিয়ে থাকে। নাবিলের দুটো বাস সামনাসামনি রয়েছে, দুটো বাসেরই পেইন্ট স্কিন একই রকম, তবে দুটো বাসের চেসিস আসলে ভিন্ন রকম। একটি হিনো একে 1J সিরিজের এবং আরেকটি হিনো RN8J এর চেসিস। তবে পেইন্ট স্কিন এবং বডি ডিজাইনগুলো একরকম হওয়ার কারণে মানুষজন অনেকটাই কনফিউজড হয়ে যায়। মোটামুটি খাওয়া দাওয়ার পরে প্রায় 20 মিনিটের মতো সময় হাতে পেয়ে যায়। ওই মুহূর্তে চেষ্টা করেছি পুরো ফিলিং স্টেশন এবং হোটেলটা ঘুরে দেখার জন্য। তবে এই মুহূর্তে বেশ কিছু ভালো বাসের রেসপন্স পেয়ে যায়, যে ফুটেজগুলো আমি শেয়ার করছি।
রাত 2:40 হোটেল বিরতি এবং বাস চেকিংয়ের পরে আবারও রওনা করি আমরা ঢাকার উদ্দেশ্যে। বগুড়ার পরে রাস্তাঘাট বেশ ভালোই শুকনো দেখা যাচ্ছে। এই জায়গাতে হয়তো রংপুরের মতো মুষলধারে বৃষ্টি হয়নি। রাত 2:56 আর আমরা সিরাজগঞ্জ রোডের অনেকটা কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি। এদিকে রাস্তাও খালি, তবে রাস্তার কাজ চলার কারণে কিছু কিছু জায়গায় রাস্তা বেশ ভালোই ভাঙা ছিল। ঘড়ির কাঁটা রাত 3:30 আর ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জ রোড এবং সিরাজগঞ্জ কড্ডার মোড় দুটোই অতিক্রম করে এগোচ্ছি সামনের দিকে। সামনেই যমুনা সেতু। মূলত এই যমুনা সেতু অতিক্রম করার সাথে সাথে আমরা উত্তরবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করব। ঢাকা রংপুর বর্তমানে একটা হট রুট বলা চলে। আপনারা রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে মূলত এই রংপুর থেকে সবগুলো জেলাতেই যেতে হয়। তাই মোটামুটি অনেকেই ডিরেক্টলি রংপুরে আসেন, এরপর অন্যান্য জেলাগুলোতে যায়। অনেকেই আবার ফ্লাইট যোগে সৈয়দপুরে নামেন, সেখান থেকে বাই রুটে রংপুর এসে তারপর বিভিন্ন জেলাগুলোতে যান। ঢাকা রংপুর এই রুটটিতে অনেকগুলো ব্র্যান্ডেড অপারেটর রয়েছে এবং বেশ ভালো মানের গাড়িও বর্তমানে চলাচল করে। উত্তরের নাম করা অপারেটর নাবিল পরিবহন, তাদের ইকোনমি ক্লাস এসি, স্ক্যানিয়া এসি, হিনো আরএনএইচআর এসি সবগুলো বাসই এই রংপুর বিভাগে চলাচল করে। হানিফ একমাত্র ভলভো বাস দিয়ে রংপুরে যাত্রী সেবা দিয়ে থাকে। এছাড়াও এসআর ট্রাভেলস, হুন্দাই এবং ইকোনমি ক্লাস এসি এবং বিজনেস ক্লাস অশোক লেল্যান্ডের এসি দিয়েও যাত্রী সেবা দিয়ে থাকে। এছাড়াও রংপুরের ঘরোয়া অপারেটর আগমনী, তারাও স্ক্যানিয়া বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে স্ক্যানিয়া, হুন্দাই, ভলভো এই সবগুলো বাসই কিন্তু বিজনেস ক্লাস সিরিজের। পরিবহন জগতের রানী শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনার ট্রাভেলস দুটো কোম্পানি ঢাকা রংপুর রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। তবে তারা RM2 এবং হুন্দাইয়ের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। এছাড়াও অরিন ট্রাভেলস, শাহ আলী পরিবহন, শাহ ফতে আলী, এছাড়াও বিভিন্ন কোম্পানির সুইট ক্লাস এবং স্লিপার বাসগুলো চলাচল করে ঢাকা রংপুর এই রুটটিতে। সম্প্রতি গ্রিন লাইন পরিবহনও তাদের ম্যান ডাবল ডেকার বাস দিয়ে ঢাকা রংপুর এই রুটটিতে যাত্রী সেবা দেওয়া শুরু করেছে। ঢাকা রংপুর রোডে নন এসি বাসের ভাড়া 800 টাকা হলেও ইকোনমি ক্লাস এসি বাসগুলোর ভাড়া 900 থেকে 1000 টাকা, বিজনেস ক্লাস এসি বাসগুলোর ভাড়া 1500 থেকে 1600 টাকা। এছাড়া 800 থেকে 1200 টাকার মধ্যে অহরহ সুইট ক্লাস বা স্লিপার বাস পেয়ে যাবেন। এখন রাত 3:35 আর এর মধ্যে আমরা যমুনা সেতু টোল প্লাজার কিছুটা আগেই রয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে টোল প্লাজা 1.5 থেকে 2 কিলোমিটার। তবে এই জায়গাতে এমন জ্যামের সৃষ্টি হয় যে এই জ্যাম অতিক্রম করে আমাদের বের হতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি আর জ্যাম, কখন যে ঘুমে চোখ লেগে গিয়েছে নিজেও বলতে পারবো না। তবে যখন চোখ খোলে তখন ঘড়ির কাঁটা 5:30 আর আমরা ইতিমধ্যে যমুনা সেতু, টাঙ্গাইলের এলেঙ্গা এই সব কিছু পার করে চান্দুরার অনেকটা কাছাকাছি রয়েছে এই মুহূর্তে। সকাল 6:05 আর ইতিমধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অতিক্রম করে সাভারের কাছাকাছি যাচ্ছিলাম, বাট এই মুহূর্তে আবারও বিশাল এক জ্যামের দেখা পাই। আবারও এই জায়গাতে 20 থেকে 25 মিনিট বসে থাকতে হয় বিশাল জ্যামের কারণে। এই দিকে হয়তোবা বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা। তবে 6:30টার দিকে জ্যাম অতিক্রম করে আমরা আবারও রওনা হই। 6:40 বেজে গিয়েছে, এর মধ্যে বেশ ভালোই আলো ফুটে গেছে আর আমরা এখন রয়েছি সাভার বাস স্ট্যান্ডে। এই বাসের ইঞ্জিন নয়েজ এবং কেবিন নয়েজ কেমন ছিল আপনারা এই জায়গাতে একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন।
6:50-এ আবারও জ্যামের দেখা পাই। একেবারেই বিরক্ত লাগছিল এরকম বারবার জ্যামের কারণে। কেননা আমরা যেই মুহূর্তে হোটেল থেকে বের হয়েছিলাম ভোর 5টা থেকে 5:30টার মধ্যেই আমরা ঢাকায় পৌঁছানোর কথা, কিন্তু ইতিমধ্যে প্রায় 6:45 বেজে গেছে, এখন পর্যন্ত আমরা গাবতলী ঢুকতে পারিনি। ইতিমধ্যে ঘড়ির কাঁটা সকাল 7:05 বেজে গিয়েছে, আর এই মুহূর্তে আমরা রয়েছি হেমায়েতপুরে। মূলত চন্দ্রের পরে এই রাস্তাটাতে এত পরিমাণ জ্যাম লেগেছে, সত্যি অসহ্যকর একটা বিষয়। হেমায়েতপুর বাস স্ট্যান্ড ছাড়ার পরে আবারও শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরকম বারবার বৃষ্টি, বারবার জ্যাম, সব কিছু মিলিয়ে একটা বিরক্তিকর পরিবেশ। কেননা কিছুক্ষণ পরে আমিও বাস থেকে নামবো, আমারও আলটিমেটলি ভিজেই নামতে হবে, কিছু করার নেই। এখন রয়েছে আমিনবাজার ব্রিজে। এই আমিনবাজার ব্রিজ ক্রস করলেই মূলত গাবতলী পর্বত। তবে রংপুর থেকে রাত 11টায় ছেড়ে এইখানে আসতে আসতে আমাদের সর্বোচ্চ 6 থেকে 7 ঘন্টা লাগার কথা। তবে রোডের জ্যামের কারণে আমাদের পৌঁছাতে প্রায় 9 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। তবে ড্রাইভার সাহেবও যথেষ্ট আরামের সাথে গাড়ি চালিয়েছেন। রাস্তায় তিনি কোনো ওভার স্পিডিং করেননি বা রিকলেস কোনো ওভারটেকও করেননি, যার কারণে হয়তোবা আমাদের একটু সময়টা বেশি লেগে গিয়েছে। তবে এইরকম বৃষ্টির মধ্যে, আর যেহেতু রংপুর ঢাকা এই রাস্তাটি কিছু কিছু জায়গায় এখনো কাজ চলমান রয়েছে, এই জায়গাতে ওভার স্পিডিং না করে বুঝে শুনে গাড়ি চালানোটাই উত্তম। ওভারঅল সবকিছু মিলিয়ে আমার নাবিল পরিবহনের সাথে রংপুর থেকে ঢাকা ভ্রমণ অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল এবং খুব আরামের সাথে আমি আসতে পেরেছি। সকাল 7:15-তে আমার বাসটি আমাকে গাবতলী পর্বতে নামিয়ে দেয়। আজ এখানে শেষ করছি, তবে পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। খুব দ্রুত হাজির হব নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।